ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা পোড়াবাড়ির ভূত গল্পটি শুনতে চলেছি। আজকের ঘটনাটি পাঠিয়েছে তানভীর আহমেদ ভাই সাতক্ষীরা থেকে। নিয়মিত আমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গাইস, আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাব। গল্পটি যেভাবে লেখা আছে সেভাবে বলছি। গরমে ছুটি পড়েছে, স্কুল কলেজ সব বন্ধ। এখন কি আর পড়াশোনা করতে ভালো লাগে? কোথাও ঘুরতে গেলে ভালোই হতো, কিন্তু কোথায় যাবে? শুয়ে শুয়ে অরণ্য চিন্তা করছে। নানা বাড়ি পাশে হতে সকাল সন্ধে সেখানে যাওয়া হচ্ছে, কিছু ভালো লাগছে না অরণ্যর। এমন সময় রাহান ফোন দিল অরণ্যের ফোনে। রাহান বলল, অরণ্য কোথায় তুই? অরণ্য বলল, এই তো রুমে শুয়ে আছি। কেন, কি হয়েছে? রাহান বলল, এখনই চলে আয়, আমাদের বাড়িতে মা আসতে বলল। অরণ্য বলল, একটু পরে আসছি বলেই ফোনটা রেখে দিল। অরণ্য অনার্সের ছাত্র, বাবা একজন ব্যবসায়ী। গ্রামের বসবাস, দুই ভাই এক বোন। অরণ্য বড়, তারপর এক ভাই, বোন সকলের ছোট। আর যে ফোনে কথা বলল রায়হান অরণ্যের মামাতো ভাই। একই বয়সী, একই সাথে পড়াশুনো, দুজনের গলায় গলায় বন্ধুত্ব। অরণ্য মাকে বলে নানা বাড়ির দিকে চলল। ছোট বোন রুহির সাথে যাওয়ার জন্য অনেক বায়না ধরল। অরণ্যদের বাড়ি হতে নানা বাড়ি 10 মিটারের হাঁটাপথ। অরণ্য রুহিকে নিয়ে গেল সাথেই। নানা বাড়িতে গিয়ে রুহি ছুটল মামাতো বোনের কাছে, আর অরণ্য সোজা রায়হানের রুমে। রায়হান বলল, আই বস, এত সময় তোর অপেক্ষা করছিলাম। অরণ্য বলল, কি হয়েছে, এত জরুরি তলব? রায়হান বলল, শোন, কাল তুই আর আমি আমার নানা বাড়িতে যাচ্ছি ঘুরতে কয়েকদিনের জন্য। ছুটির দিনে একটু ঘুরতে না গেলে হচ্ছে না। অরণ্য বলল, বলিস কি? তাহলে তো খুব মজা হবে। কোন ছোটবেলায় একা একবার গিয়েছিলাম, ভালো করে কিছু মনে নেই। মামির কাছে কত গল্প শুনি, পাহাড় নদী জঙ্গল, খুব মজা হবে। এমন সময় রুহি রুমে চলে এলো। সে 4র্থ শ্রেণীতে পড়ে। সে বলল, ভাইয়া আমিও যাব তোমাদের সাথে। অরণ্য বলল, তুই ছোট মেয়ে, আমাদের সাথে যেতে হবে না। আম্মু বা মামি গেলে তখন যাবি। রুহি নাছড় বান্দা, তাকিয়ে নিতে হবে। অরণ্য বলল, শোনা বোন আমার, ওখানে অনেক জঙ্গল আছে, অনেক ভাই, আর দেখ তুলিও তো যেতে চাইছে না, তুই একা গিয়ে কি করবি? তুলি রুহির মামাতো বোন। সে বলল, হ্যাঁ রুহি, ওরা ঘুরে আসুক, আমরা পরে যাব। দুই ভাই বোন চলে গেল বাড়িতে। অরণ্য মাকে সব বলল। মা শুনে বলল যে কতদিন থাকবি? অরণ্য বলল, আগে তো যাই। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ল। সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে রায়হানদের বাড়িতে গেল সে। রায়হানও রেডি হয়েছিল। দুজনেই রওনা দিল। বাস স্ট্যান্ডে দুজন দাঁড়িয়ে আছে। কিছু সময় পর বাস এলো। দুজনে বাসে উঠল। বাস চলতে তার নিজ গতিতে। রাস্তার দুদিকে সারি বাঁধা বড় বড় গাছ, দেখলে মনে হয় হাতছানি দিয়ে ডাকছে। অরণ্য জানালা দিয়ে দেখছে কেমন গাছগুলো তাদের ফেলে পেছনের দিকে চলে যাচ্ছে। প্রায় 3 ঘন্টা পর তারা ঝাড়গ্রাম বাস স্ট্যান্ডে নামলো। রাস্তায় তেমন কোনো মানুষজন নেই। দুই পাশে শুধু বড় বড় গাছ দিয়ে সব ঢাকা। স্ট্যান্ড থেকে 1 মাইল হাঁটা পথ রায়হানের নানা বাড়ি। দুজন হাঁটতে লাগলো। অরণ্যের খুব ভালো লাগছে এমন সবুজের মধ্যে এসে। ছোট থেকে গল্প শুনেছে, এবার চোখ দিয়ে দেখছে। যেতে যেতে বেশ কিছু দূর পর রাস্তা থেকে দূরে একটা জলাভূমি দেখতে পেল তারা। তার থেকে আরো কিছুটা দূরে একটা অনেক পুরাতন বাড়ি। সেটা দেখে অরণ্য রায়হানের কাছে শুনল, ওই বাড়িটা কিসের? রায়হান বলল, ওটা অনেক পুরাতন একটি বাড়ি, ওখানে অনেক বছর কেউ বাস করে না, মানুষজন ওদিকে যায়ও না, জায়গাটা নাকি খারাপ। আমি একবার আমার খালাতো ভাই শিমুলের সাথে আসতে চেয়েছিলাম, কিন্তু নানে আসতে দেয়নি। অরণ্যের খুব দেখতে মন চাইল জায়গাটা, কিন্তু মুখে কিছু বলল না। কিছু সময় পর তারা বাড়িতে পৌঁছালো। রায়হানের নানু ছুটে এলেন। তিনি তো খুশিতে কান্না করে দিলেন। কতদিন পর এলো তারা। ঘর থেকে সবাই চলে এলো। কি অবাক কাণ্ড! রায়হান তো চমকে গেল তার ভাই শিমুলকে দেখে। কাকতালীয়ভাবে তার সাথে দেখা হবে সে ভাবতেই পারেনি। খুব খুশি হলো। শিমুল রায়হানের 2 বছরের বড়। শিমুল নাকি গতকাল এসেছে। সবাই ঘরের ভেতরে গেল। দুপুরে খাওয়া শেষ করে 3 জন রুমে বসে গল্প করছে, আর কোথায় কোথায় ঘুরতে যাবে সেটার প্ল্যান করছে। অরণ্য বলল, শিমুল ভাইয়া ওই পুরাতন বাড়িটা দেখতে যেতে ইচ্ছে করছে। শিমুল বলল, কোন বাড়ি? রায়হান বলল, মাথা খারাপ নাকি? আরে ভাইয়া, ওই সেই পোড়া বাড়িটির কথা বলছে। শিমুল কথাটা শুনেই বলল, অবশ্যই যাব, কারণ ওখানে তো যেতেই হবে। এমন সময় রায়হানের নানু রুমে এলো। তিনি বললেন, কোথায় যাওয়ার কথা বলছো নানু ভাইয়েরা? রায়হান বলল, নানু, পোড়া বাড়ি। কথাটা শুনে তিনি চমকে উঠলেন। বললেন, না, ওখানে তোমরা যাবে না। 1 সপ্তাহ আগে ওখানে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। তার লাশ নাকি অনেক ভয়ঙ্কর অবস্থা ছিল। মাথায় সব চুল ছেঁড়া ছিল, একটা চোখ খুবলে তোলা ছিল। সবার ধারণা মেয়েটিকে খুন করা হয়েছে।
কথাটা শুনে রায়হান ভয় পেল। শিমুল বলল, ঠিক আছে, যাব না। নানু চলে গেল। শিমুল বলল, তুই বলতে গেলি কেন? রায়হান বলল, ওখানে যাওয়া যাবে না। অরণ্য বলল, দিনে গেলে তো সমস্যা নেই। অরণ্যের অনেক বেশি কৌতূহল হলো। সেদিন বিকেলে তারা আশেপাশে কিছু জায়গা ঘুরল। সন্ধ্যায় সব বাসায় চলে এলো। জায়গাটা সন্ধ্যা নামতে না নামতেই ভুতুড়ে পরিবেশ ধারণ করে। এটা অরণ্যের কাছে কেমন একটা লাগলো। গ্রামটায় জনবসতি কম। কিছু কিছু সমস্যার জন্য বেশিরভাগ লোক এখান থেকে চলে গিয়েছে। রায়হানের নানুদের অনেক জমি আছে এখানে, তাই তারা কোথাও যায়নি। রায়হানের আম্মুরা 2 ভাই 1 বোন। রায়হানের মামা সকলের বড়। তার 2 মেয়ে বিয়ে হয়ে গিয়েছে। রাতে খেয়ে রুমে শুয়ে অরণ্য ও শিমুল প্ল্যান করলো কাল মিশন পোড়াবাড়ি। সকাল সকাল ঘুমিয়ে গেল। সকালে উঠে তারা রেডি হচ্ছে। মামি এসে বলল, আজ কোথায় ঘুরবে? শিমুল তাড়াতাড়ি বলল, আজ আমরা নদীর দিকে যাব, নৌকা নিয়ে ঘুরবো। মামি বলল, নদী তো অনেক দূর, তা দুপুরে কি বাসায় এসে খাবে? শিমুল বলল, আমরা খাবার নিয়ে যাব কিনে, কিন্তু আসার চেষ্টা করব, তবে দেরি হলে চিন্তা করবেন না। আসলে শিমুল ইচ্ছে করেই দূরের কথা বলল। 3 জন বাসা থেকে বের হলো। যেতে যেতে পথের মাঝে একটা দোকান থেকে তারা কিছু খাবার কিনে নিল। রায়হান বারবার বলছে, ওখানে না গেলে হয় না। শিমুল ধমক দিয়ে বলল, তুই এত ভীতু? আমরা 3 জন আছি একসাথে, কিসের ভয় দিনের বেলায়? অরণ্য একমত হলো। হাঁটতে হাঁটতে তারা জলাভূমির কাছে চলে এলো। জনমানবহীন এলাকা। আশেপাশে চোখ বুলালে একটা বাড়িও দেখা যাবে না। জলাভূমিটা অনেক বড়। হাঁটতে গেলে খুব কষ্ট হচ্ছে তাদের। জলাভূমিটা বেশ বড়। পথ যেন শেষ হচ্ছে না। বাড়িটা যেন মনে হচ্ছে আরো দূরে সরে যাচ্ছে। একটা সময় বাড়িটা সামনে এলো। তারা 3 জন। অনেক অদ্ভুত বাড়ি। দেখলেই বোঝা যাচ্ছে অনেক বছর পুরাতন, আর অনেক বছর এখানে কেউ বাস করে না। সবথেকে বড় অবাক বিষয়, বাড়িটা পোড়া ছিল। ইটগুলো সব কালো হয়ে গেছে, তবে একটা জায়গায়ও ভাঙা নেই। তবে ছাদগুলো ধসে পড়ছে। বাড়িটার চারপাশে জুড়ে জঙ্গল। এখানে কোনো মানুষের আসা যাওয়া নেই। অরণ্য চিন্তা করলো, মেয়েটা এখানে এসে মারা গেল কিভাবে? আর এই বাড়িতে এসে কেউ মরবে কেমন করে? বাড়িটা অনেক এরিয়া নিয়ে। শিমুল বলল, এক কাজ করি, আমরা 3 জন 3 দিক যেয়ে সব ঘুরে দেখি। একসাথে সব দেখা যাবে না। 3 জন 3 দিকে যাব? এ কথা শুনে রায়হান লাফ দিয়ে উঠল। বলল, আমি একা যাব না, এমনিতে আমার ভয় লাগছে। অরণ্য বলল, তুই তো ভিতর ডিম। অরণ্য রাজি হলো। সে বলল, তুই শিমুল ভাইয়ের সাথে যা, আমি একাই যাচ্ছি। রায়হান বলল, তোর ভয় লাগবে না? অরণ্য বলল, দিনের কিসে ভয়? অরণ্য পশ্চিম দিকে গেল। শিমুল আর রায়হান দক্ষিণ দিকে। অরণ্য বাড়িটা দেখছে আর অবাক হচ্ছে। যদি বাড়িটা পুড়ে গিয়ে থাকে তাহলে এখনও ধ্বংস হয়নি কেন? ইট দেখে মনে হচ্ছে কিছু হয়নি। দেখলে মনে হয় বেশি দিনের না। অরণ্য ঘুরতে ঘুরতে ঘরের সামনে এলো। সব থেকে অবাক বিষয়, দরজাটা আটকানো। আরে, এই পোড়া বাড়িটা অক্ষত দরজা। অরণ্য অবাক হয়ে ঘরের পাশে গেল। আস্তে করে ধাক্কা দিল। আরে, খুলছে না কেন? অরণ্য পাশে একটা মাঝির পাথর পড়ে থাকতে দেখল। সেটা নিয়ে ধাক্কা দিল। অনেক সময় পর দরজা খুলে গেল। উপরে ছাদ না থাকাতে ঘর পুরো আলোকিত হয়ে আছে, কিন্তু পুরো ঘর ফাঁকা। বেশ বড় ঘরটা। অরণ্য পুরো ঘর চোখ বুলালো, কিছু দেখলো না। ফিরে আসবে এমন সময় হঠাৎ অরণ্যের চোখ আটকালো দেয়ালের লাল কিছুর ওপর। আরে, ওটা কি? অরণ্য আস্তে আস্তে এগিয়ে এলো সেদিকে। লাল কিছু একটা ইটের মধ্যে আটকে আছে। অরণ্য অবাক হলো। এই পোড়া বাড়িতে কি হতে পারে এটা? হাত দিতেও সাহস পাচ্ছে না। তারপরও সাহস করে জিনিসটা টেনে বের করলো। বেশ অবাক হলো। জিনিসটা দেখে মনে হলো মেয়েদের চুলের কাঁটা, তবে অর্ধেক ভাঙা। কিন্তু এমন লাল কেন? কাঁটাটা মনে হয় ঝিনুক দিয়ে বানানো। অরণ্য প্রথমে মনে করলো অর্ধেক ইটের মধ্যে ভেঙে গেছে, কিন্তু অরণ্য বেশ ভালো করে দেখলো, না, এটা আগেই থেকেই ভাঙা। কিন্তু লাল রংটা দেখে মনে হচ্ছে এটার রং লাল না, কেমন অদ্ভুত একটা রং। চুলের এই কাঁটাটার মাথার অংশটা আছে, কিন্তু সরুর অংশটা নেই। আর কাঁটার মাথাটা খুব সুন্দর ঝিনুক নকশা করা। অরণ্য চিন্তা করলো, কোন মেয়ের হবে এটা? তবে যে মারা গেছে তার নয় তো এটা? কিন্তু এভাবে দেয়ালে কেন আটকানো? অরণ্য জিনিসটা প্যান্টের পকেটে রেখে দিল। বাকিদের দেখানোর জন্য সে রেখে দিয়েছিল। সে চলে আসার সময় দেখলো দরজাটার মুখের কাছে মাটিতে কিছুটা খোঁড়া মতো, মনে হয় কিছু পুঁতে রাখা। কিন্তু অরণ্য অতটা গুরুত্ব দিল না। তারপর ঘুরতে ঘুরতে সবাই একসময় মিলিত হলো। এর মধ্যে দুপুর গড়িয়ে এলো। শিমুল বলল, চল খেয়ে নেই, না হলে ফিরতে ফিরতে অনেক সময় লাগবে, খিদে লেগে যাবে আবার। 3 জন এক জায়গায় বসলো খেতে। শিমুল বলল, কি কি দেখলে অরণ্য?
আমি তো পোড়া ইট আর জঙ্গল ছাড়া কিছুই দেখলাম না, চারিদিকে সব এক। অরণ্য বলল, সব এক? আর সেই চুলের কাঁটাটা তাদের দেখালো পরে। শিমুল বলল, কেউ হয়তো শয়তানি করে গেঁথে গেছে। রায়হান বলল, ফেলে দে ওটা। অরণ্য বলল, ঠিক আছে, পরে ফেলে দিব বলে সে পকেটে ভরে রাখল। এরপর তারা আরও অনেক সময় ঘুরল, তাদের যেন ফিরতে মন চাইছে না। কি এক অজানা টান আছে। কখন যে বিকাল হলো বুঝলো না। রায়হান বলল, এবার ফিরে চল, একটু পর সন্ধ্যা নামবে। তখন অরণ্য বলল, হ্যাঁ ফিরে চলো এবার। বাড়িটা পার হয়ে এসে একটা ভাঙা দরজার মতো আছে, হয়তো একসময় পাঁচিলের দরজা ছিল। সেটা পার হতে গিয়ে রায়হান একটার সাথে বেঁধে পড়ে গেল। পায়ে খুব ব্যথা পেল, চিৎকার করে বসে পড়ল। শিমুল অরণ্য ছুটে এলো। কি হলো? রায়হান ব্যথায় কান্না করে দিল। রায়হান বলল, আগেই আমি আসতে বারণ করেছিলাম, নানুর কথাও শুনলি না তোরা। শিমুল ধমক দিয়ে বলল, নিজের দিকে চলিস না, আর এখন সব আমাদের দোষ। রায়হান বলল, আমি হাঁটতে পারবো না, অনেক ব্যথা করছে। সেখানে কিছু সময় বসলো, তারপর দুজনের কাঁধ ধরে রায়হান উঠে যেতে লাগলো। এভাবে গেলে তো রাত হয়ে যাবে, আগে এই বাড়িটা পার হতে হবে। জলাভূমি পার হলে আর সমস্যা নেই। রায়হান ওদের কাঁধ ধরে আস্তে আস্তে হাঁটতে লাগলো। অনেক কষ্টে জলাভূমি পার হলো। তাদের বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হলো। রায়হানের নানু ওদিকে এপাত ওপাত করছে। এত কেন দেরি করে তারা? তাদের আসছে দেখে ছুটে গেল। রায়হানের ওই অবস্থা দেখে আতকে উঠলেন। কি হয়েছে রায়হানের? শিমুল বলল, নানু নৌকা থেকে নামতে গিয়ে পায়ে একটু মুচকা লেগেছে, ভয়ের কিছু নেই। সবাই মিলে রায়হানকে ঘরে নিয়ে এলো। রায়হানের মামি পায়ে চিনি ও চুন এনে প্রলেপ দিয়ে দিলেন। রাতে সকলে খেয়ে শুয়ে পড়ল। একটু রাতেই এখানে গভীর রাত মনে হয়। সকলে ঘুমিয়ে গেছে। রায়হানও বেশ কিছু সময় পর ঘুমিয়ে গেছে। রায়হানের এই অবস্থার জন্য অরণ্যের নিজের কাছে খারাপ লাগলো। মনে মনে ভাবলো, না গেলেই ভালো হতো। অরণ্য সেই চুলের কাটার কথা বেমালুম ভুলে গেল। রাতে সবাই ঘুমিয়ে গিয়েছে। অরণ্যের ঘুম আসছে না। শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে। তখন আনুমানিক রাত 11:30 বাজে। অরণ্যরা যে ঘরে শুয়ে আছে সেটা পশ্চিম দিকে, পেছনটা একটু জঙ্গলের মতো, জানালা লাগানো, পর্দা দেওয়া। অরণ্যের মনে হলো সেখানে কিছু একটা শব্দ হচ্ছে, কিন্তু কিসের শব্দ সেটা বোঝা যাচ্ছে না। অরণ্য মনে করলো বিড়াল হবে হয়তো, কিন্তু সে শব্দটা একটু একটু করে বাড়ছে। মনে হলো কেউ কান্না করছে। অরণ্য বেশ অবাক হলো, এত রাতে কে কান্না করবে? অরণ্য খুব ভীতু না, সে যথেষ্ট সাহসী। সে উঠে জানালা খুলে দেখলো কিসের শব্দ, কিন্তু সে কিছু দেখতে পেল না। জানালার দরজা লাগিয়ে শুয়ে পড়ল। কিছু সময় পর ঘুমিয়ে গেল। অরণ্য ঘুমের মধ্যে মনে হচ্ছে ওর মাথার চুল ধরে কেউ টানছে। খুব ব্যথা অনুভব করছে সে, কিন্তু কে টানছে বুঝতেছে না। মনে হচ্ছে একটা একটা করে চুল ছিঁড়ে ফেলছে কেউ। অরণ্য খুব চেষ্টা করছে হাতটা সরিয়ে দিতে, কিন্তু পারছে না। এরপর মনে হলো তার চোখের মধ্যে কেউ একটা বড় নখ ঢুকিয়ে দিল। অরণ্য চিৎকার করে ঘুম থেকে জেগে উঠল। তার চিৎকারে শিমুলও জেগে উঠল। রুমে লাইট দিয়ে বলল, কি হয়েছে অরণ্য? এভাবে চিৎকার দিলে কেন? অরণ্য তার মাথায় ও চোখে হাত দিল। না, সব ঠিক আছে। তাহলে হয়তো খারাপ স্বপ্ন দেখেছে। বলল, না ভাইয়া, এমনি ঘুমটা ভেঙে গেল। বলল, শুয়ে পড়ো। অরণ্য বলল, ঠিক আছে। সে একটু পানি খেয়ে শুয়ে পড়ল। অরণ্য ঘুমিয়ে গেল। সকালে রায়হানের পায়ের ব্যথা আরও বাড়ল। কি একটা ঝামেলা! বেড়াতে এসে এই অবস্থা, কি করবে? আর এখন থেকে ডাক্তার দেখানো খুব কঠিন, অনেক দূরে যেতে হবে। রায়হানের নানুর ঘরোয়া টটকা করলো, তাতে একটু আরাম পেল রায়হান। অরণ্য রায়হানের পাশে বসে বলল, সরি ভাই, আমার জন্য সব হলো। রায়হান বলল, কি বলছিস? আমি তো পায়ে বেঁধে পড়ে গেছি, এখানে তোর দোষ কিসের? অরণ্য বলল, আমরা না গেলে আর এটা হতো না। সেদিন আর কোথাও গেল না তারা। বিকেল থেকে অরণ্যের পেটে ব্যথা করছে। প্রথমে মনে হলো অনেক গরমে ও বেশি কিছু খাওয়ার জন্য হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে। অরণ্যের মামি তাকে একটা ওষুধ দিলেন, খেয়ে একটু কমলো, কিন্তু রাতে আবার বাড়লো। সকলে তো চিন্তায় পড়ে গেল, এই ঘুরতে এসে এসব কেমন হয়, কিছুতে ব্যথা কমছে না। অরণ্য বলল, হয়তো অ্যাসিডিটি বেশি হয়ে গিয়েছে, আপনারা বেশি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। রাতে ঘুমোতে পারছে না ব্যথায়, তাও সে অনেক চেষ্টা করে ঘুমাতে চেষ্টা করলো। মাঝরাতে তার ঘুম আসলো। অরণ্য আজও ঠিক এমন স্বপ্ন দেখলো, ভয়ে সে ঘেমে গেছে। তবে সে আজ সাথে আরও কিছু দেখলো। অরণ্য বুঝতে পারলো তাদের সাথে বা তার সাথে কিছু একটা সমস্যা হচ্ছে। অরণ্যের কাছে কেউ কিছু চাইছে স্বপ্নের মধ্যে, কিন্তু কি চাইছে তা বুঝলো না সে। খুব ভয়ঙ্কর কণ্ঠ। এমন স্বপ্ন কেন দেখলো সে, তার কাছে কি চাইছে? অরণ্য খুব চিন্তায় পড়ে গেল। আবার ভাবলো এটা এমনিতেই খারাপ স্বপ্ন দেখছে সে।
আর কিছু চিন্তা করলো না। তার পেটে ব্যথা অনেক কম আছে, নেই বললেই চলে। সকালে ঘুম থেকে উঠল, রায়হানের পা এখন অনেকটাই ভালো আছে। সকালে নাস্তা করে তিনজন বসে গল্প করছে। শিমুল বলল, এতদিন পর একসাথে হলাম, একটু ঘুরবো, মজা করব, কিন্তু কি এক ঝামেলা বেঁধে গেল। অরণ্য চুপচাপ বসেছিল। রায়হান বলল, তোর কি হয়েছে অরণ্য? রাতে কি আর কোনো অসুবিধা হয়েছিল? অরণ্য বলল, না, রাতে আর কিছু হয়নি। অরণ্য বলল, তোর পা একটু ভালো হলেই আমরা বাড়িতে চলে যাব। শিমুল বলল, কেন অরণ্য, এখানে ভালো লাগছে না তোমার? অরণ্য বলল, তেমন কিছু না, মায়ের জন্য মনটা কেমন করছে, তাই আর কি। সেদিন তারা বাড়িতে সময় কাটালো। সন্ধ্যার পর অরণ্য একা বাইরে আসলো কোনো এক কাজে। তার পাশ দিয়ে একটা বড় কালো বিড়াল চলে গেল। চোখগুলো যেন জ্বলছে তার। অরণ্য একটু ভয় পেল। এত বড় বিড়াল অরণ্য কখনো দেখিনি। আর এর ডাকটা বেশ অদ্ভুত ছিল, ঠিক যেমন অরণ্য গত রাতে জানালার পাশে শুনছিল তেমনি। অরণ্য তাড়াতাড়ি রুমে চলে গেল। অরণ্যের কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু একটা যেন তাকে তাড়া করছে। রাতে সকলে খেয়ে শুয়ে পড়ল। অরণ্যের ঘুম আসছে না। রাত 12টা বেজে গেছে, কিন্তু তার চোখে ঘুম নেই। অরণ্য শুনতে পেল বাইরে কিছু শব্দ হচ্ছে। শব্দটা ঠিক হাতুড়ি দিয়ে কিছু ভাঙার মতো। অরণ্য চিন্তা করলো, চোর এলো না তো। সে কয়েকবার রায়হান ও শিমুলকে ডাকলো, কারোর কোনো সাড়া নেই। রায়হানদের নানুদের ঘরগুলো সব আলাদা আলাদা, ভাগ ভাগ করা। রায়হানদের রুম থেকে ওর মামিদের ওর নানির রুম অনেক দূর। রায়হান চিন্তা করলো, অন্য ঘরে কোনো সমস্যা না তো। সে বেশ সাহস করে উঠল দেখার জন্য। দরজা খুলে বাহিরে গেল। বাইরে ওঠানে একটা আলো জ্বলছে, কিন্তু বাড়ির পেছন দিকগুলো খুব অন্ধকার। অরণ্য পশ্চিম দিকের বাগানে কিছু একটা লক্ষ্য করলো। সে সেদিকে গেল। অরণ্যের হাতে তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিয়েছে। সে হাঁটতে লাগলো। সেই জিনিসটা যে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু অরণ্য বুঝতে পারছে না। অরণ্য কিছু না দেখে রুমে চলে এলো। অরণ্য ঘুমাতে গেল। কিছু সময় পর সে ঘুমিয়ে গেল। এত অল্প সময়ে সে ঘুমালো তা সে বুঝতেও পারল না। অরণ্য ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখল। সে ঘুম থেকে জাগতে পারছে না, তাকে যেন কেউ চেপে ধরে রাখছে। অরণ্য নিজেকে সে পোড়া বাড়িতে দেখতে পেল। কেউ তাকে বলছে খুব ভয়ঙ্কর কণ্ঠে, তুই যেটা নিয়েছিস সেটা ফেরত দিয়ে যা, না হলে বাঁচতে পারবি না, তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অরণ্য ভয়ে কথা বলতে পারছে না। আর কে কথা বলছে সে সেটাও দেখতে পাচ্ছে না, কিন্তু ভয়ঙ্কর কণ্ঠ শুধু শুনতে পাচ্ছে। কিছু সময় পরে সে দেখলো কোনো এক ভয়ঙ্কর মুখ, মাথায় কোনো চুল নেই, একটা চোখ দিয়ে রক্ত পড়ছে আর একটা চোখ পুরোই সাদা। অরণ্য ভয়ে যেন গলা দিয়ে কোনো কথা চিৎকার বের করতে পারছে না। সে গোয়ানির মতো শব্দ করছে। শিমুলের ঘুম ভেঙে গেল। সে অরণ্যকে বারবার ডাকছে, কিন্তু অরণ্য যেন চোখ খুলতে পারছে না। অনেক সময় পর সে চোখ খুলল। সে পুরো ঘেমে ভিজে গিয়েছে, চোখগুলো লাল হয়ে গিয়েছে। শিমুল তো বেশ ভয় পেয়ে গিয়েছে। শিমুল বলল, কি হয়েছে অরণ্য, এমন কেন করছিলে? অরণ্য যেন কোনো কথা বলতে পারছে না। তার সাথে কেন এমন হচ্ছে? শিমুল বুঝলো হয়তো অরণ্য কোনো খারাপ স্বপ্ন দেখছে। সে অরণ্যকে পানি খাইয়ে শুতে বলল। অরণ্য কোনো কথা বলল না, সে শুয়ে পড়ল। সকালে উঠে অরণ্য সুস্থ হয়ে গেল। তার অনেক বমি হতে লাগলো। তার বমির সাথে অদ্ভুতভাবে ছোট ছোট চুল বের হতে লাগলো। সকলতে বেশ ভয় পেয়ে গেল। এসব কি হচ্ছে? অরণ্যের সেই সাথে খুব পেটে ব্যথা করতে লাগলো। সকলে খুব চিন্তায় পড়ে গেল। প্রত্যেকবার বমির সাথে দলা দলা চুল বের হচ্ছে, এটা দেখে সকলেই ভয় পেয়ে গেল। এখান থেকে ডাক্তার বাড়িও অনেক দূরে, তারা কি করবে ভাবতে পারল না। রায়হান ও শিমুল বেশি ভয় পেল। এমন কেন হচ্ছে? রায়হানের নানু বলল, অরণ্যের সাথে খারাপ কিছু হয়েছে, এটা ডাক্তারের কাজ নয়। অরণ্যের অবস্থা বেশি খারাপ হতে লাগলো। রায়হানের নানু ছুটল কোনো এক জায়গায়। সকলে শুনল কোথায় যাচ্ছে সে। তিনি কোনো উত্তর না দিয়ে সেখানে চলে গেলেন। প্রায় 1 ঘন্টার পর ফিরে এলেন, সাথে একজন তান্ত্রিক। লোকটা বেশ বয়স্ক। তাকে অরণ্যের ঘরে নিয়ে গেল। অরণ্য তখনও বমি করছে। সকলের মুখে ভয়ের ছাপ। তান্ত্রিক একটা জায়গায় বসলো আর তার মন্ত্র পাঠ করতে লাগলো চোখ বন্ধ করে। কিছু সময় পর সে বলে উঠল, সেই আত্মা বের হয়েছে, যাকে আমি এখান থেকে বেশ কিছুদিন আগে আটকে রেখেছিলাম। সকলেই তো অবাক এই কথা শুনে। কি বলছে তান্ত্রিক? নানু বলল, কিন্তু অরণ্যের কেন এমন হচ্ছে? তান্ত্রিক বলল, এই ছেলে সেই কাঁটা তুলেছে, আর সেটা সে তার কাছেই রেখে, তার জন্য সে এই কাঁটা নিতে আসছে। ওই কাঁটাই হলো বড় সমস্যা। তখন শিমুল ও রায়হান বুঝলো সেই পোড়া বাড়িতে অরণ্য চুলের কাঁটা পেয়েছিল, সেটা না তো। রায়হানের নানু ও মামা কিছু বুঝলেন না। ঘটনা জানতে চাইলেন তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বলতে শুরু করলো, এখান থেকে 5 মাইল দূরে এক গ্রামে অঞ্জনা নামে এক মেয়ে থাকতো। সে একটা ছেলেকে ভালোবাসত, কিন্তু ছেলেটা ছিল শয়তান। সে মেয়েটার সাথে ভালোবাসার অভিনয় করেছিল। ছেলেটা একদিন উপহার হিসাবে চুলের কাঁটা দেয় একটা।
মেয়েটা খুব পছন্দ করত ওই উপহারটা। তার অনেক চুল ছিল মাথায়, সে সবসময় ওই কাঁটা দিয়ে চুল আটকে রাখত। কিন্তু মেয়েটির পরিবার গরিব থাকাতে ও ছেলেটির পরিবার ধনী থাকাতে তাদের সম্পর্ক কেউ মেনে নেয় না। ছেলেটির কয়েকজন বন্ধু ছিল। একদিন ওই ছেলে বলল, তুমি ওই পোড়া বাড়িতে আসবে, ওখানে আমরা চুরি করে বিয়ে করব। আমার বন্ধুরা মিলে সব ব্যবস্থা করবে। আরও বলল, তুমি একাই এসো, আর কাউকে আনতে হবে না। মেয়েটি অনেক খুশি হলো। একটা নির্দিষ্ট দিনে সে মেয়েটি একা সেখানে গেল। ওই পোড়া বাড়িতে কোনো মানুষের আসা যাওয়া নেই, তাছাড়া আশেপাশে কোনো জনবসতিও নেই। মেয়েটি বিকালে যেতে বলল তারা। মেয়েটি গেল সেখানে, কিন্তু তার ভয় লাগতে শুরু করলো। সে দেখলো সেই ছেলে সহ তার আরও 4-5 জন বন্ধু সেখানে আছে, কিন্তু বিয়ের কোনো আয়োজন নেই। মেয়েটি অবাক হলো আর বলল সে চলে যাবে। তখন সেই ছেলে সহ সবাই তাকে ঘিরে ধরল। জোর করে মেয়েটির সাথে সেই 5 জন জানোয়ারের মতো আচরণ করলো। মেয়েটি তাদের কাছে বারবার অনুরোধ করলো, কিন্তু তার চিৎকার বাতাসে ভাসতে লাগলো, কিন্তু কেউ শুনতে পেল না। তারা মেয়েটিকে অর্ধেক মৃত অবস্থা করে তার মাথা চুল সব কেটে দিল, একটা চোখ তুলে নিল। পরে মেয়েটিকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিল, কিন্তু ওই মেয়ের আত্মা ওই চুলের কাঁটাতে স্থান নিল। সেদিন এরপর থেকে ওই 5টা ছেলে খুব মর্মান্তিকভাবে মরেছে। সকলের ওই মাথার চুলও একটা করে চোখ তুলে মারা গিয়েছে, আর সব জায়গায় ওই চুলের কাঁটা পাওয়া গিয়েছে। পরে সব জানতে পেরে আমি সেই আত্মাকে ডেকে আনি, আর সব তার কাছে জানতে পারি। পরে আমি তাকে ওই কাঁটায় সিন্দুর ও মন্ত্র দিয়ে আটকে রাখি। সে বলেছিল কখনো সে আমাকে মুক্ত করলে কোনো ছেলে আমি তাকে বাঁচতে দেব না। কিন্তু এই ছেলের এখনো কোনো ক্ষতি হয়নি, সে কেন করেনি তা জানি না। তবে বেশ দেরি হলে হয়তো সে মারাও যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব ওই কাঁটা আবার পুঁতে দিতে হবে, যেখানে ছিল সেখানে। কিন্তু কাজটা করতে হবে অমাবস্যার রাতে ওই ছেলেকেই। সকলে তো ভয় পেয়ে গেল, অরণ্যের কোনো ক্ষতি হয়ে গেলে। তান্ত্রিক বলল, ভয়ের কিছু নেই, সব ব্যবস্থা আমি করব। কাল অমাবস্যা, কাল করতেই হবে সব। আমি এখন এই ছেলেকে তাবিজ দিচ্ছি, ও সুস্থ হয়ে যাবে, আর আমি সব ব্যবস্থা করছি। সেদিনের মতো সব ঠিকঠাক হয়ে গেল। তাবিজের জন্য অরণ্য কোনো সমস্যা হলো না। পরের দিন রাতে অরণ্যকে একা যেতে হবে সেখানে। অরণ্য এমনি সাহসী, কিন্তু তার ভয় লাগতে শুরু হলো। তান্ত্রিক বলল, ভয় পাবে না, আমি তোমার সাথে ছায়া হয়ে থাকব, তোমার কোনো কিচ্ছুই হবে না। অরণ্য একা সেই ঘরে সেই কাঁটাতে সিঁদুর দিয়ে পুঁতে রেখে দিয়ে গেল। তখন যেন মনে হলো চারিদিকে ঝড় উঠেছে। অরণ্য যখন কাঁটাটা পুঁতে দিল, তখন সে তান্ত্রিককে সেখানে দেখল। সে কোনো মন্ত্র পড়ে সেখানে ফু দিল, আর সবকিছু আগের মতো হয়ে গেল। অরণ্য ফিরে এলো। তান্ত্রিক তাকে আরও একটা তাবিজ দিল, বলল এটা 40 দিন কাছে রাখবে, 41 দিন এটা পুড়িয়ে ফেলবে, তোমার আর কোনো ক্ষতি হবে না। অরণ্য ও রায়হান পরের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর তারা সেখানে থাকলো না। তান্ত্রিকের কথা অনুযায়ী অরণ্য সব করলো, কিন্তু সকলে গোপনের কাউকে কিছু জানালো না। তার জীবনে এই ভয়ঙ্কর রাত যেন আর কখনো না আসে। তবে সত্যি আর আসেনি। তবে অরণ্য মাঝে মাঝে কোনো একটা বাড়ির স্বপ্ন দেখত, সেটা হলো পোড়া বাড়ির।